আর রসদ, সেও তো অফুরন্ত নয়। 3 বছর পরে প্রফেসররা খাবে কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখা গেছে কোনোটাই আর কাজ করছে না। এই অবস্থায় রকেটের চলবারই কথা নয়, কিন্তু তাও রকেট চলছে। কি করে চলছে কারোর জানা নেই। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার মতো শক্তি প্রফেসরের নেই। আজ থেকে তিনি অজ্ঞান আর অসহায়, ভবিষ্যৎ অজ্ঞেয় অন্ধকার। একইভাবে তারা উড়ে চলেছে। কিছু দেখবার নেই, তাই জানালাটা বন্ধ করে রেখেছেন। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে, নিউটনের অরুচিটাও কমেছে। মঙ্গলীয়ের গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনও অসংলগ্ন, কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ একটা আষ্টে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ না জন্তু না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন লেজ খাড়া করে চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে এক কামড় দেয়। তাতে সেটা ঝিঝির মতো এক বিকট চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম আরেকটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরের ঘটনা অবশ্য সবই প্রফেসরের জানা। বিদুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে একদিন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আজ সকালে সেদিন সকালে প্রফেসর তাকে কাঁধের বোতামটা টিপে দেওয়ার সাথে সাথে বিদুশেখর স্পষ্ট উচ্চারণে বলল, থ্যাংক ইউ। তারপর থেকেই বিদুশেখর বেশ পরিষ্কারভাবে মানুষের মতো কথা বলছে, কিন্তু সে চলতি ভাষা না বলে একেবারে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসাব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিদুশেখরের কোনো গ্লানি নেই। সে বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিমধরা ভাবটা নিয়ে প্রফেসর বসেছিলেন। এমন সময় বিদুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলল, বাহবা বাহবা বাহবা। প্রফেসর তাকে জিজ্ঞাসা করলেন, বিদুশেখর, এত ফুর্তি কিসের? বিদুশেখর বললে, গবাক্ষ উদ্ঘাটন করহ। এর আগে বিদুশেখরের কথা না শুনে অনেকবার প্রফেসর ঠকেছেন, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দেওয়া হলো। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য। অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছে প্রফেসরের গগনযান। যতদূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে। এই নেই এই আছে। অগুন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। প্রহ্লাদও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে। পারলে যেন কাঁচ ভেদ করে সে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করা হয়নি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়বেন তারা। খিদে তেষ্টা সব ভুলে গেছেন। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। কখনো আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, জানলার খুব কাছে এসে পড়ছে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে উঠছে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবের আতশবাজির খেলা। এরপরে আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাই।
তাদের গায়ের সব গহ্বরের ভিতর থেকে অগ্নুদ্গার হয়ে যাচ্ছে। প্রফেসরের সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছেন। প্রহ্লাদ ক্রমাগত ইষ্টনাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হচ্ছে এই বুঝি গেলাম, কতবার মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মুখ ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। প্রফেসরদের খুবই ভয় হচ্ছে, কিন্তু বিধুশেখরের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে আর মধ্যে মধ্যে টাফা বলছে। এই একটা নতুন কথা কদিনই বিধুশেখরের মুখে শোনা যাচ্ছে। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা কথাটা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়ানোর সময় বিধুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। প্রফেসর জানালার দিকে তাকিয়ে দেখলেন আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো, যেন প্রফেসরদের দিকেই চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকেই এগিয়ে চলেছে। বিধুশেখরের কথা যদি সত্যি হয়, তাহলে ওই গ্রহটির নাম টাফা। জানালা দিয়ে এক অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিচ্ছে। সেই আলোয় রকেটের কেবিনও আলোকিত হয়ে উঠছে। স্বপ্নের জোনাকির কথা মনে পড়ে যাচ্ছে। সকলের মনেই যেন একটা খুশির ভাব। শেষ পর্যন্ত হয়তো তাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে মনে মনে আন্দাজ করা যায় রকেট সেখানে গিয়েই পৌঁছবে, আর কালকের মধ্যেই পৌঁছে যাবে। গ্রহটা ঠিক কীরকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝার একেবারেই উপায় নেই। এরই মধ্যে বিধুশেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো কিন্তু বিশ্বাস করা বেশ কঠিন। সে বলছে টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধে হচ্ছে। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। প্রফেসর বিধুশেখরকে বলছেন তাহলে প্রহ্লাদকে পেয়ে টাফার বৈজ্ঞানিকদের বেশ সুবিধে হবে। সেটা শুনে বিধুশেখর ঠং ঠং করে হাতে তালি দিয়ে বিশ্রী রকমের অট্টহাসি আরম্ভ শুরু করে দিল, এবং শেষে কাঁধের বোতাম টিপে তাকে থামাতে হলো। প্রফেসর শঙ্কু টাফায় পৌঁছেছেন। রকেট থেকে নেমে তিনি দেখছেন বহু লোক তাকে অভ্যর্থনা করার জন্য সেখানে এসেছে। লোক বলা হলো, কিন্তু আসলে মোটেই তারা মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে তবে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যে কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিধুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রফেসরের বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো, অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে, এবং সেই অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘরবাড়ি বলে কিছুই নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভিতর ঢুকে যায় এবং সেখানেই বসবাস করে। প্রফেসরকে কিন্তু এরা
তার দেশের বাড়ির মতো একটা বাড়ি করে দিয়েছে। কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনই। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধটাই যেন নেই। বিদুশেখরকেই কেবল দেখতে পাওয়া যাচ্ছে না। সে কাল থেকে উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে তার হয়তো মুখ দেখানোর আর সাহস হচ্ছে না। এবার প্রফেসর ডায়েরি লেখা বন্ধ করবে, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায়ও নেই। এটা প্রফেসরের কাছে খুবই আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে তাতে, সেই ডায়েরিতে। টাফার মূর্খরা তো তার মর্ম কিছুই বুঝবে না, আর প্রফেসরকে ফেরতও যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছেন প্রফেসর, তাও নয়, কারণ এরা সত্যিই প্রফেসরকে খুব যত্নে রেখেছে। বোধহয় প্রফেসরের কাছ থেকে কিছু আদায় করবার ধান্দা রয়েছে এদের। এরা বাংলা জানলো কি করে সেটা প্রফেসরও বুঝতে পারছেন না। তবে এতে খানিকটা সুবিধে হয়েছে। প্রফেসর অনায়াসেই তাদেরকে কিছু ধমক চমক দিতে পারেন। একদিন নাকি একটা পিঁপড়েকে ডেকে বললেন, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সঙ্গে একটু কথাটা তো বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে সেই পিঁপড়ের মতো জন্তুটা উত্তর করেছিল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না। আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব, আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। এসব যে প্রফেসরের কাছে একেবারেই ন্যাকামো ছাড়া আর কিছু নয়, তার বলার অপেক্ষা রাখে না। তিনি তার নস্যির বন্দুকটা লোকটার দিকে নাকের ফুটোয় তাক করে এক শট করে দিলেন, কিন্তু তাতে কিছুই হলো না, কারণ সেই পিঁপড়ের মতো জন্তুরা এখনো হাঁচতেই শেখেনি। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।